আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ইউনিট 7-এর লেসন 1-এর পরে আজকে আমরা ইউনিট 7-এর লেসন 2 নিয়ে আলোচনা করব। যে লেসনটার নাম হচ্ছে দ্য আর্ট অফ সাইলেন্স। অর্থাৎ সাইলেন্স অর্থ কি? নিশ্চুপ থাকা, চুপচাপ থাকা অথবা নির্বাক থাকা। তো সেই নির্বাক থাকার যে আর্ট বা শিল্প, সেটা সম্পর্কে আমরা জানব। এখন কোনো কিছু না বলে থাকাটা কিভাবে শিল্প হয় বা এটার কোনো শিল্প কিভাবে থাকে, তোমাদেরকে আমি ক্লাসেও বলে থাকি যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কি? চুপচাপ থাকা। তুমি চেষ্টা করলেও চুপ থাকতে পারবে না, দেখা যাবে যে তোমার কথা বলতে ইচ্ছা করবেই, তাই না? ক্লাসে তো আমাদের আরও একটু বেশি কথা বলতে ইচ্ছা করে যখন স্যাররা পড়ায়। তো এই যে চুপচাপ থাকার যে শিল্প, সেই শিল্পটা সম্পর্কে আমরা আজকে পড়ব এবং এটা এক ধরনের আর্ট। চুপ থাকাটাও এক ধরনের আর্টের একটা ফর্ম। কিভাবে ফর্ম হয় এবং এই ফর্মটাকে কে জনপ্রিয় করে তোলে? তোমরা আগে টেলিভিশনে প্রায়ই দেখাতো একটা কার্টুন, চার্লি চ্যাপলিন। সেটা কি দেখা হয়েছে কখনো? চার্লি চ্যাপলিন যখন দেখবে, তখন দেখবে যে চার্লি চ্যাপলিনে যে লোকটা অভিনয় করতেছে, সে কিন্তু কখনোই মুখ দিয়ে কোনো কথা বলে না, কিন্তু তার যে কাজকর্ম অথবা তার যে অঙ্গভঙ্গি, তার যে শরীর নাড়ানো বা হাত পা নাড়ানো, সেখান থেকে আমরা বুঝে নিতে চাই যে সে আসলে কি বলতেছে। অথবা আধুনিক যুগে যদি আমরা আসি, আরেকটু আধুনিকতার দিকে আসি, তাহলে মিস্টার বিন দেখে না এরকম কেউ নাই। মিস্টার বিন কি কখনো কোনো কথা বলে না, কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশন অথবা তার বডি জেস্চার, এগুলো দেখে আমরা বুঝতে পারি যে সে কি বলার চেষ্টা করতেছে বা কি করার চেষ্টা করতেছে। এই জিনিসটাই, অর্থাৎ তারা নির্বাক থেকে কথা না বলে তাদের যে মেসেজটা, তাদের যে স্টোরিটা, সেটা যে প্রেজেন্ট করতেছে, এই জিনিসটাই হচ্ছে একটা শিল্প, ঠিক আছে? এবং এই শিল্পটার নাম হচ্ছে মাইম, MIME, মাইম, যেটাকে আমরা বাংলায় বলি মূকাভিনয়। মুখ কথার অর্থ হচ্ছে বোবা, আর অভিনয় তো তোমরা বুঝোই, অভিনয়। সেই মুখ এবং অভিনয় দুইটাকে একত্রিত করলে হয় মূকাভিনয়। এই মাইম জিনিসটা হচ্ছে মূকাভিনয়, অর্থাৎ নিশ্চুপ থেকে অভিনয় করা। এবং এই মাইম জগতে, বাংলাদেশের মাইম জগতে, যার নাম না বললেই নয়, অথবা যে বাংলাদেশের এই মাইমটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, শুধু দেশের ভেতরে না, দেশের গণ্ডি বাইরে, আমেরিকা, ইউরোপেও যে বাংলাদেশের এই শিল্পটার প্রতিনিধিত্ব করতেছে, আজকে আমরা সেই ব্যক্তির সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে পার্থপ্রতিম মজুমদার। দেখো তোমাদের বইয়ের 94 পেজে এখানে পার্থপ্রতিম মজুমদারের দুইটা ছবি দেওয়া আছে। মাইম আর্টিস্টরা সাধারণত, আমরা মিস্টার বিন অথবা ইয়ার ক্ষেত্রে এরকম না দেখলেও, মাইম যেটা থিয়েটারে করা হয়, সেক্ষেত্রে আর্টিস্টরা তাদের মুখের উপরে সাদা পেইন্টিং করে, এবং সাদা পেইন্টিং করে হাতে, মুখে এবং পায়ে তারা সাদা পেইন্টিং করে নেয়, এবং সেটার মাধ্যমে তাদেরকে হাইলাইট করার জন্য, তাদের এক্সপ্রেশনগুলো যাতে আরও হাইলাইটেড হয়, সেজন্য তারা এই কাজটা করে, এবং এটার মাধ্যমে তারা ওই জিনিসটা পারফর্ম করে থাকে। তো আমরা প্যাসেজটা একটু পড়ার চেষ্টা করি। দেখো, বিফোর দ্য বিগিনিং অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন টুক প্লেস বিটুইন হিউম্যানস থ্রু সাইন্স অ্যান্ড জেস্টার্স। মানুষ তো আর শুরু থেকেই ভাষার ব্যবহার করতে পারতো না, তাহলে এই ভাষা ব্যবহার করার পূর্বে, বিফোর দ্য বিগিনিং অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন, যোগাযোগ, টুক প্লেস বিটুইন হিউম্যানস, মানুষের মধ্যে যোগাযোগ হইতো থ্রু সাইন্স অ্যান্ড জেস্টার্স, বিভিন্ন সাইন অর্থাৎ বিভিন্ন চিহ্ন অথবা জেস্চার, অঙ্গভঙ্গির মাধ্যমে। জেস্চার উচ্চারণটা খেয়াল করো, জেস্চার, এবং জেস্চার অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি। তো অ্যাজ হিউম্যানস বিগ্যান টু ইউজ দেয়ার ভোকাল কর্ডস, তো সাইন এবং জেস্চারের পর যখন মানুষ আস্তে আস্তে তাদের ভোকাল কর্ডগুলো ব্যবহার করা শুরু করলো, দিস সাইলেন্ট জেস্চার্স ওয়ার নো লঙ্গার ইউজড অ্যাজ দ্য প্রাইমারি মিন অফ কমিউনিকেশন। এই সাইলেন্ট যে জেস্চারগুলো ছিল, নীরব যে অঙ্গভঙ্গিগুলো ছিল, সেগুলো আর ভাষার প্রধান বা প্রথম মাধ্যম হিসেবে আর ব্যবহৃত হলো না, প্রাথমিক মাধ্যম হিসেবে আর ব্যবহৃত হলো না। বাট দিস ডিড নট কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে হারিয়েও যায়নি। এখনও দেখবে অনেক ক্ষেত্রে, তোমরা সেনাবাহিনীর ক্ষেত্রে দেখবে যে তারা যখন কোনো অভিযানে যায়, তারা কিন্তু সেক্ষেত্রে মুখে কথা বলতে পারে না, কেন? তারা যদি মুখে কথা বলে তাহলে সেক্ষেত্রে শত্রুপক্ষ জেনে যাবে, তাহলে তারা সেক্ষেত্রে অঙ্গভঙ্গির মাধ্যমে একজন আরেকজনকে জানিয়ে দেয়। তোমরা ক্লাসের মধ্যেও যখন কথা বলতে পারো না, তখনও কি করো? একজন আরেকজনকে কিছু বলতে হলে অঙ্গভঙ্গির মাধ্যমে তোমরা নিজেদেরকে জানিয়ে দাও। আবার মনে করো দুইজন অনেক দূরে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রেও তোমরা মুখে কথা বললে
হয়তো এখান থেকে ওই পর্যন্ত তোমাদের সাউন্ড পৌঁছাবে না, সেক্ষেত্রে তোমরা বোঝানোর জন্য কি করো, বিভিন্নভাবে হাত পা নেড়ে তোমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করো। তাহলে আমাদের ওই যে অঙ্গভঙ্গিগুলো অথবা সাইলেন্ট যে জেস্টারগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে তাহলে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায়নি, সেগুলো রয়ে গেছে। বাট যোগাযোগের প্রাইমারি মিডিয়াম হিসেবে, প্রাথমিক মাধ্যম হিসেবে আমরা এখন আমাদের মুখের কথাটাকেই ব্যবহার করে থাকি। আচ্ছা, দে ইভলভড অ্যাজ এ ফর্ম অফ আর্ট। ইভলভ মানে হচ্ছে বিকশিত হওয়া, এভলিউশন শুনছো না, সেখান থেকে আসে, সেটার ভার্ব হচ্ছে ইভলভ। দে ইভলভড অ্যাজ এ ফর্ম অফ আর্ট, তারা শিল্পের একটা ফর্ম হিসেবে বা ধরন হিসেবে বিকশিত হলো, হুইচ কেম টু বি নোন অ্যাজ মাইম, যেটাকে আমরা মাইম হিসেবে চিনি। In a village, in a Bangladeshi village, a little boy came to know about mime as he watched a performance in his village. বাংলাদেশের একটা গ্রামে একটা ছোট ছেলে came to know about mime, মাইম সম্পর্কে জানতে পারলো as he watched a performance in his village, যখন সে তার গ্রামে একটা পারফরমেন্স বা একটা পরিবেশনা দেখলো। He was so fascinated by the show that he was determined to master this art. এখন সেই শোটা দেখে এতই ফ্যাসিনেটেড, এতই মুগ্ধ হয়ে গেল, মন্ত্রমুগ্ধ হয়ে গেল যে হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল, হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল টু মাস্টার দিস আর্ট। কোনো কিছু মাস্টার করা মানে হচ্ছে সেটা রপ্ত করা, এই শিল্পটাকে সে রপ্ত করবে, এই ব্যাপারে সে দৃঢ় প্রত্যয়ী হয়ে গেল। দ্য নেম অফ দ্যাট লিটল বয় ওয়াজ পার্থপ্রতিম মজুমদার। সেই ছোট ছেলেটার নাম কি? পার্থপ্রতিম মজুমদার। একটু আগে তোমাদেরকে বললাম যে বাংলাদেশের মাইম শিল্পকে যে পৃথিবী পর্যন্ত, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছে, তার নাম হচ্ছে পার্থপ্রতিম মজুমদার, এবং আমরা এখন তার ব্যাপারে শুনতেছি। তার বাড়ি ছিল কালাচাঁদপাড়ায়, কিন্তু সে যখন তার এক আন্ট এর বাসায় গেল, সেটা হচ্ছে তোমার চাঁদের, ঠিক আমার গ্রামটার নাম মনে নেই, ওখানে চাঁদের হাট, সম্ভবত চাঁদের হাট, ওই গ্রামে যখন গেল সেখানে একটা এরকম মাইমের পারফরমেন্স ছিল, এবং সেটা দেখে সে এতই মুগ্ধ হয়ে গেল বা সেটা দেখে সে এত বেশি ফ্যাসিনেটেড হয়ে গেল যে সে সিদ্ধান্ত নিল সে এই ফর্ম অফ আর্টটা যেভাবেই হোক সে রপ্ত করবে, মাস্টার করবে। আচ্ছা, মজুমদার ইজ আনডাউটেডলি এ ফররানার ইন দ্য ফিল্ড অফ মাইম ইন বাংলাদেশ। মজুমদার হচ্ছে বাংলাদেশে এই মাইমের ক্ষেত্রে বা মূকাভিনয়ের ক্ষেত্রে একজন ফররানার। ফররানার মানে হচ্ছে অগ্রপথিক বা অগ্রদূত, অর্থাৎ যে সম্মুখ সারির কেউ। He started as a musician and his keen sense of rhythm helped him to let his limbs move and express his thoughts through gestures. He started as a musician. সে তার ক্যারিয়ার শুরু করেছিল কি হিসেবে? মিউজিশিয়ান বা সঙ্গীত শিল্পী হিসেবে। অ্যান্ড হিজ কিন সেন্স অফ রিদম, এবং রিদম মানে হচ্ছে তাল, তাল সম্পর্কে তার যে একটা তীক্ষ্ণ ধারণা ছিল, সেন্স হচ্ছে এক্ষেত্রে ধারণা, তার যে একটা তীব্র ধারণা ছিল, তীক্ষ্ণ ধারণা ছিল, সেটাই হেল্প হিম, তাকে সাহায্য করলো টু লেট হিজ লিম্স, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মুভ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিচালনা করতে, অ্যান্ড এক্সপ্রেস হিজ থটস, এবং তার নিজের যে চিন্তাভাবনাগুলো সেগুলোকে এক্সপ্রেস করতে, সেগুলোকে প্রকাশ করতে থ্রু জেস্টার্স, অঙ্গভঙ্গির মাধ্যমে তার থটসগুলোকে, তার চিন্তাভাবনাগুলোকে প্রকাশ করার জন্য তাকে সাহায্য করলো। অর্থাৎ এই মাইমের ক্ষেত্রে তোমার যে হাত পা নাড়াইতে হবে, এখন আমি হাত পা এরকম এরকম ছোটাছুটি করলেই কি বা এদিক ওদিক নাড়াচাড়া করলেই কি সেটা বুঝে ফেলবে? না, তার যে কিন সেন্স অফ রিদম ছিল, তাল সম্পর্কে তার যে একটা ধারণা ছিল, যেহেতু সে একজন মিউজিশিয়ান হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিল, এবং এটার কারণে দেখা গেল তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে তালে তালে অথবা ঠিক পর্যাপ্ত পরিমাণে নাড়াচাড়া করার মাধ্যমে তার যে এক্সপ্রেশন, তার যে থটসগুলো সেগুলো সে এক্সপ্রেস করতে পারত। পার্থপ্রতিম মজুমদার ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু টেক আপ মাইম অ্যাজ এ প্রফেশন। পার্থপ্রতিম মজুমদার হচ্ছে প্রথম বাংলাদেশি যে মাইমকে প্রফেশন বা পেশা হিসেবে, মূকাভিনয়কে যে পেশা হিসেবে নিয়েছিল। অর্থাৎ তার আগে যদি কেউ মাইম করেও থাকে, তারা প্রফেশনালি করে নাই, তারা কি করতো, শখের বশে হয়তো দু একজন করতো, বাট তিনি প্রথম এটাকে প্রফেশনালি নেন। হি পারফর্মড ইন এ নাম্বার অফ টেলিভিশন শোস ইন বাংলাদেশ অ্যান্ড গেইন পপুলারিটি। তিনি বাংলাদেশের বেশ কয়েকটা টেলিভিশন শোতে পারফর্ম করেন এবং বেশ পপুলারিটি বা জনপ্রিয়তা অর্জন করেন। ইন হিজ মাইমস, ওনার যে মাইমগুলো বা মূকাভিনয়গুলো সেগুলোতে মজুমদার ডেপিক্টেড দ্য ডে টু ডে লাইফ অফ দ্য পিপল, দেয়ার স্যাডনেস, টিয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার হ্যাপিনেস অ্যান্ড লাফটার। মজুমদার মানুষের দৈনন্দিন জীবনে তাদের যে দুঃখ, তাদের যে কান্না, এমনকি তাদের যে হাসি এবং তাদের যে আনন্দ, সেগুলোকেও তিনি তুলে ধরতেন। ডেপিক্ট করা মানে হচ্ছে তুলে ধরা, চিত্রিত করা।
মজুমদারস টার্নিং পয়েন্ট কেম ইন 1979। মজুমদারের জীবনের টার্নিং পয়েন্ট বা মোড় ঘুরে দাঁড়ানোর সময় আসলো অথবা সবচেয়ে বড় সুযোগটা আসলো কখন? 1979 1979 সালে, when he was asked to give a solo performance at বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 1979 সালে ওনাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটা সলো পারফরমেন্স, সলো মানে হচ্ছে একক, একক একটা পারফরমেন্সের জন্য ওনাকে ডাকা হইল, ওনাকে পারফরমেন্স করতে দেওয়া হলো, পারফর্ম করতে দেওয়া হলো। দ্য ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ অ্যাট দ্যাট টাইম সেই সময়ের ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, ফ্রান্সের যে রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর হচ্ছে রাষ্ট্রদূত, ফ্রান্সের যে রাষ্ট্রদূত ছিল মিস্টার লোইক মরিউ, তিনি হ্যাপেন টু বি অ্যামং দ্য অডিয়েন্স, তিনিও ঘটনাক্রমে অডিয়েন্সের মাঝখানে রয়ে গেলেন বা দর্শকদের মাঝখানে তিনি ছিলেন। তোমরা জেনে থাকবে যে ফ্রান্স সবসময়ই শিল্পের দিক থেকে ফ্রান্স খুবই আগায় এবং তারা শিল্পকে খুব বেশি মর্যাদা করে অথবা শিল্পের প্রতি তারা খুব বেশি অনুরাগ প্রকাশ করে। তো যার কারণে যখন তৎকালীন যে ফ্রান্স অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত ছিল লোইক মরিউ, তিনি যখন শুনলেন যে এরকম একটা শিল্পকলা একাডেমিতে মাইমের একটা প্রদর্শনী হবে, তিনি এটা দেখার জন্য খুব উদ্গ্রীব ছিলেন এবং তিনি সেটা দেখার জন্য চলে গেলেন কোথায়? শিল্পকলা একাডেমিতে। আচ্ছা, এখন মিস্টার মরিউ নোটিস দ্য ট্যালেন্ট ইন মজুমদার। মিস্টার মরিউ মজুমদারের ভেতরে যে একটা ট্যালেন্ট বা প্রতিভা লুকায়িত আছে সেটা তিনি বুঝতে পারলেন। ইন 1981 সালে দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট অফার্ড হিম এ স্কলারশিপ সো দ্যাট হি কুড গেট প্রফেশনাল ট্রেনিং ইন মাইম। এটা দেখে 1979 সালে এই জিনিসটা দেখে পরবর্তী 2 বছর মিস্টার লোইক মরিউ বিভিন্ন চেষ্টা করলেন এবং চেষ্টা করে তিনি 1981 সালে ফাইনালি মজুমদারের জন্য একটা ফ্রেঞ্চ স্কলারশিপ, একটা ফ্রেঞ্চ বৃত্তির আয়োজন করলেন, যাতে করে এই মজুমদার সাহেব তিনি এই শিল্পটাকে আরও ভালোভাবে রপ্ত করতে পারেন এবং তিনি যেন প্রফেশনাল অর্থাৎ পেশাগত কিছু ট্রেনিং পান। যেহেতু মজুমদার এখানে একা একাই এই কাজগুলো করতেছিল, তাই তার জন্য জিনিসটা প্রফেশনালি ওভাবে হয়তো সক্ষম হয়ে উঠতেছিল না। সেই জন্য ফ্রান্সে যেহেতু প্রফেশনাল মাইমের ট্রেনিং ছিল বা আর্টিস্টরা থাকে, ফ্রান্সে মাইমের প্রফেশনাল মাইম আর্টিস্টরা ছিল, সেখানে গিয়ে যেন মজুমদার একটা প্রফেশনাল ট্রেনিং পায়, সেই জন্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট কী করলো, তাকে একটা বৃত্তি স্কলারশিপ অফার করলো। আচ্ছা, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম এ স্টুডেন্ট ওয়াজ গ্রান্টেড এ ফ্রেঞ্চ স্কলারশিপ ইন মাইম। মূকাভিনয় বা মাইমে প্রথমবারের মতো এই কোনো শিক্ষার্থী মূকাভিনয়ের জন্য ফ্রান্স বৃত্তি পেল, অর্থাৎ এর আগে আর কাউকে এই ধরনের ফ্রান্স কোনো ধরনের বৃত্তি দেয় নাই মূকাভিনয়ের জন্য। অন্যান্য ক্ষেত্রে হয়তো দিতে পারে, কিন্তু মূকাভিনয়ের জন্য কখনোই দেয় নাই। এই প্রথমবার ফ্রান্স ওনাকে সুযোগ দিল। মজুমদার স্টার্টেড হিজ ট্রেনিং আন্ডার দ্য লিজেন্ডারি মায়েস্ট্রো এটিয়েন দে ক্রক্স। এটিয়েন দে ক্রক্স ইনি হচ্ছেন একজন লেজেন্ডারি কিংবদন্তি মায়েস্ট্রো। মায়েস্ট্রো মানে হচ্ছে তোমার মাস্টার থেকে মায়েস্ট্রো আসে, অর্থাৎ খুব দক্ষ যিনি, প্রসিদ্ধ, বিখ্যাত। কোনো একটা ক্ষেত্রে যে খুব বিখ্যাত তাকে বলা হয় মায়েস্ট্রো। তো এরকম একজন লেজেন্ডারি কিংবদন্তি বিখ্যাত একজন শিক্ষক যার নাম হচ্ছে বা শিল্পী যার নাম হচ্ছে এটিয়েন দে ক্রক্স, তার আন্ডারে অর্থাৎ তার কাছেই মজুমদার শেখা শুরু করলো। থ্রু ডেক্রক্সের মাধ্যমে হি মেট অ্যানাদার সেলিব্রেটেড মাইম আর্টিস্ট নেম মার্সেল মার্সিউ। ডেক্রক্সের সাথে পরিচয়ের মাধ্যমে তিনি আর একজন খুব সেলিব্রেটেড বা জনপ্রিয় মাইম আর্টিস্টের সাথে পরিচিত হলেন, যার নাম হচ্ছে মার্সেল মার্সিউ। মার্সেল মার্সিউ হ্যাড ট্রান্সফর্মড মডার্ন মাইম বাই টেকিং ইট টু অ্যান আনইমাজিনেবল হাইট, অর্থাৎ অকল্পনীয় একটা হাইটে বা উচ্চতায় নিয়ে গিয়ে এই মার্সেল মার্সিউ মাইম শিল্পটাকেই সম্পূর্ণ বদলে দিয়েছিলেন অথবা সেটাকে অন্য আরেকটা লেভেলে নিয়ে গিয়েছিলেন। এখন এই মার্সিউ ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই দ্য ইয়াং বাংলাদেশি ট্যালেন্ট অ্যান্ড অফার্ড হিম এ প্লেস ইন হিজ স্কুল ফর মাইম নেমড ইকোলে ইন্টারন্যাশনালি ডি মিমোড্রামে ডি প্যারিস মার্সেল মার্সিউ। এটা একটা স্কুলের নাম। ইকোলে মানে হচ্ছে স্কুল, ইন্টারন্যাশনালে মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, ডি মানে হচ্ছে অফ, অর্থাৎ আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করি সেই প্রিপোজিশনগুলোর পরিবর্তে ওরা ডে ব্যবহার করে। তাহলে মার্সেল মার্সিউ তিনি এই বাংলাদেশি ট্যালেন্ট বা বাংলাদেশি প্রতিভাকে দেখে এতই ইমপ্রেসড হলেন, এতই অভিভূত হলেন যে তিনি তার স্কুলে, অর্থাৎ এই মার্সেল মার্সিউর যে প্রফেশনাল মাইম স্কুল আছে সেই স্কুলে মজুমদারকে একটা জায়গা করে দিলেন, অর্থাৎ সেখানে শেখার জন্য ব্যবস্থা করে দিলেন। এবং সেই স্কুলটার নাম তো তোমাদেরকে বলেই দিলাম যে দ্য স্কুল অফ মিমোড্রামা ইন প্যারিস অফ মার্সেল মার্সিউ,
দ্য ইন্টারন্যাশনাল স্কুল অফ মিমো ড্রামা ইন প্যারিস বাই মার্সেল মার্সিউ। এই ধরনেরই নামটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, বাট ফ্রেঞ্চ হচ্ছে ইকোলে ইন্টারন্যাশনাল ডি মিমো ড্রামে ডি প্যারিস মার্সেল মার্সিউ। দিস মাইম স্কুল ইজ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই মাইম স্কুলটা অর্থাৎ মার্সেল মার্সিউর যে স্কুলটা, এই স্কুলটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় এবং সবচেয়ে সেরা মাইমের স্কুল। সেখানে আমাদের মজুমদার সাহেব সুযোগ পেয়ে গেলেন শেখার। ডিউরিং হিজ 3-year ট্রেনিং পিরিয়ড, এই 3 বছরের ওখানে তিনি 3 বছর ট্রেনিং নিয়েছিলেন, 3 বছর প্রশিক্ষণ নিয়েছিলেন এবং 3 বছরে মজুমদার প্র্যাকটিস 16 to 18 আওয়ার্স ডেইলি, প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা করে প্র্যাকটিস করতো। টিল ইচ অ্যান্ড এভরি বোন ইন হিজ বডি উড ফিল লাইক ব্রেকিং। অর্থাৎ সে কতটা পরিশ্রম করছে দেখো, যে সে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করতো, যতক্ষণ না পর্যন্ত তার শরীরের প্রত্যেকটা হাড্ডি ভেঙে যাচ্ছে এরকম তার অনুভব না হতো। তাহলে চিন্তা করো তার ডেডিকেশন লেভেল কোথায় ছিল। 16 থেকে 18 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে সে 16 ঘন্টা করলে তার হাতে থাকতো আর মাত্র 8 ঘন্টা। তাহলে সে ঘুমাতো কখন, খাওয়া দাওয়া করতো কখন, কি করতো কখন? সে শুধুমাত্র এই মাইমের প্রতি তার সময় দিয়ে গেছে। আফটার হিজ টাইম উইথ মার্সিউ দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক ফর মজুমদার। লুক ব্যাক মানে হচ্ছে পিছনে ফিরে তাকানো। তো মার্সিউর সাথেই 3 বছর সময় কাটানোর পর এরপর আর মজুমদারের পিছে ফিরে তাকাতে হয়নি। হি স্টেজ সোলো পারফরমেন্সেস ইন ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইটালি অ্যান্ড দ্য ইউএসএ। তিনি ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইতালি এবং আমেরিকায় তিনি সোলো পারফরমেন্স করেন, অর্থাৎ একক পারফরমেন্স দিয়ে আসেন। ফ্রেঞ্চ, কানাডিয়ান অ্যান্ড আমেরিকান টিভি চ্যানেলস এনথুসিয়াস্টিক্যালি এয়ার্ড হিজ শোস। অর্থাৎ ফ্রান্সের, কানাডার এবং আমেরিকার যে বিভিন্ন টিভি চ্যানেলগুলো ছিল সেগুলো কী করলো, স্বপ্রণোদিতভাবে, এনথুসিয়াস্টিক্যালি অর্থাৎ স্বপ্রণোদিতভাবে নিজেরাই কী করলো, তার এই যে শোগুলো সেগুলো সবসময় প্রচার করতো। In 2009 সালে এ ফ্রেঞ্চ প্লে ফিচারিং মজুমদার ওন দ্য মলিয়ার অ্যাওয়ার্ড হুইচ ইজ দ্য হাইয়েস্ট ডিস্টিংশন ইন ফ্রেঞ্চ থিয়েটার। ফ্রেঞ্চ নাট্যশালায় যে সবচেয়ে সম্মানিত পুরস্কার যেটা হচ্ছে মলিয়ার অ্যাওয়ার্ড, সেই মলিয়ার অ্যাওয়ার্ডটা মজুমদার পাইল কখন? 2009 সালে একটা ফ্রেঞ্চ নাটকে তার অভিনয়ের জন্য। অর্থাৎ একটা ফ্রেঞ্চ নাটকে তিনি অভিনয় করেছিলেন এবং সেটাতে তার পারফরমেন্সের জন্য তাকে মলিয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত দিয়ে দিছে। অর্থাৎ মনে করো বাংলাদেশের সর্বোচ্চ সম্মান কোনটাকে ধরা হয়? 21শে পদক। তো বাংলাদেশে যেমন 21শে পদক, ঠিক সেমভাবে ওনাকেও ফ্রান্সের থিয়েটারে, ফ্রান্সের নাট্যশালায় সবচেয়ে যে হাইয়েস্ট সম্মান সেটা দেয়া হয়েছিল। অ্যাজ এ পায়োনিয়ার অফ দ্য আর্ট অফ মাইম ইন বাংলাদেশ, বাংলাদেশে মাইম শিল্পের পায়োনিয়ার হিসেবে বা অগ্রপথিক হিসেবে, অ্যান্ড ফর পপুলারাইজিং দ্য আর্টিস্টিক জনরা। এখানে উচ্চারণটা খেয়াল করো, এটার উচ্চারণ হচ্ছে জনরা, ঠিক আছে? বানানে GENRE হইলেও এটার উচ্চারণ হবে জনরা। তো এই শৈল্পিক দিক বা ক্ষেত্রটাকে পপুলারাইজ করার জন্য বা জনপ্রিয় করার জন্য এবং বাংলাদেশে মাইমের অগ্রপথিক হিসেবে কাজ করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট অনার্ড দ্য আর্টিস্ট উইথ দ্য 21শে পদক ইন 2010। 2010 সালে এই শিল্পীকে 21শে পদকে ভূষিত করে। একটু আগে তোমাদেরকে 21শে পদকের কথা বলছি। তো ওনাকে সবচেয়ে বড় বা সবচেয়ে সম্মানিত যে পুরস্কারটা, সেই পুরস্কারটাতে ওনাকে বাংলাদেশ থেকেও ভূষিত করা হয়েছে। The government of France also had honored him for his contribution to the art of mime throughout the world with one of the highest cultural awards of France, titled Chevalier d'Eauges des Arts et des Letters, অর্থাৎ যেটার ইংরেজি হচ্ছে নাইট ইন দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স ইন দ্য ইয়ার 2011। অর্থাৎ 2011 সালে ফ্রেঞ্চ গভর্নমেন্ট তাকে এই পুরো বিশ্বব্যাপী মাইমকে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের যে হাইয়েস্ট কালচারাল অ্যাওয়ার্ড, অর্থাৎ হাইয়েস্ট সর্বোচ্চ যে সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে সম্মানিত যে পুরস্কারটা, সেই পুরস্কারটা দিয়ে ওনাকে ভূষিত করা হয়। তাহলে দেখো, সে শুধুমাত্র বাংলাদেশেই না, সে ইন্টারন্যাশনালিও সেলিব্রেটেড, ইন্টারন্যাশনালিও সে বেশ সুপরিচিত এবং তার ডেডিকেশন লেভেল অথবা সে কোথায় কোথায় তার এই মাইম সম্পর্কে শিক্ষা গ্রহণ করছে অথবা কোথায় কোথায় সে ট্রেনিং করেছে অথবা কোথায় কোথায় সে পারফর্ম করেছে, সেই সবগুলো ব্যাপারে এখানে আলোচনা করা হইলো। আচ্ছা, এবার এখানে নিচে 4টা শূন্য চুজ দ্য বেস্ট অ্যান্সার দেওয়া আছে, সেগুলো আমরা একটু করে ফেলি। তোমরা বাকিগুলো তোমাদের মডেল কোশ্চেনের বই থেকে করবে। দেখো, বিফোর দ্য ইউজ অফ স্পিচ কমিউনিকেশন টুক প্লেস থ্রু ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই স্পিচ বা কথা বলার আগে কমিউনিকেশন কিসের মাধ্যমে, কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হতো? রিটেন ল্যাঙ্গুয়েজ। তাহলে যেহেতু কথাই ছিল না, তাহলে রিটেনের কোনো সুযোগ নেই। স্পোকেন, কথা বলা, সাইন হচ্ছে চিহ্ন আর আর্ট হচ্ছে শিল্প, তাহলে এখানে হবে সাইন ল্যাঙ্গুয়েজ। ইন হোয়াট ফর্ম হ্যাভ দ্য সাইলেন্ট জেস্টার্স ইভলভড? সাইলেন্ট জেস্টারগুলো কোন ফর্মটা এখন বিকশিত হয়েছে? মাইম, মূকাভিনয়।
In olden times, the actors who performed in mime used to put white paint on their body, face, hair, limbs. কোনটা হবে? Face, তাদের মুখে। The word fascinated in the second paragraph means fascinated হওয়া মানে কি? Enchanted, মুগ্ধ হওয়া বা মনোমুগ্ধ বা মন্ত্রমুগ্ধ হওয়া। আচ্ছা, তাহলে এর পরের পেজে তোমাদেরকে 5টা কোশ্চেন দিয়ে দিছে। কোশ্চেনগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিয়ে যাই, এরপর তোমরা নিজেরা সেগুলো লিখে নিবে। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ মাইম? মাইম কি জিনিস? তাহলে এটার অ্যান্সার তোমাদেরকে হুবহু বইয়ের মধ্যে দেয়া নাই, তবে কিছু ক্লু দেয়া আছে। তাহলে তোমরা এখানে কি বলতে পারো যে মাইম ইজ এ ফর্ম অফ আর্ট। মাইম ইজ এ ফর্ম অফ আর্ট। এখন তুমি শুধু এক লাইন লিখে দিলে তোমাকে আমি 2 নাম্বার দিয়ে দিব, বা কোনো টিচার 2 নাম্বার দিয়ে দিবে? অবশ্যই না, তোমাকে মিনিমাম 2টা লাইন বা 2টা সেন্টেন্স লেখার চেষ্টা করতেই হবে, একটু ডিটেইল কিছু লিখতে হবে। তাহলে মাইম ইজ এ ফর্ম অফ আর্ট। ইন দিস আর্ট অথবা ইন দিস ফর্ম অফ আর্ট সাইলেন্ট জেস্টার্স আর ইউজড, অঙ্গভঙ্গিগুলো ব্যবহার করা হয় টু এক্সপ্রেস থটস, কারো থট বা চিন্তাভাবনা এক্সপ্রেস করার জন্য কি করা হয়? সাইলেন্ট জেস্টারগুলো এখানে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে মাইম ইজ এ ফর্ম অফ আর্ট। ইন দিস ফর্ম অফ আর্ট সাইলেন্ট জেস্টার্স আর ইউজড টু এক্সপ্রেস ওয়ানস ফিলিংস অথবা এক্সপ্রেস ওয়ানস থটস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট হেল্প মজুমদার টু এক্সপ্রেস হিমসেলফ ক্লিয়ারলি ওয়াইল পারফর্মিং মাইম? মাইম পারফর্ম করার ক্ষেত্রে কোন জিনিসটা মজুমদারকে সাহায্য করেছিল তার চিন্তাভাবনাগুলোকে একদম ক্লিয়ারলি এক্সপ্রেস করার ক্ষেত্রে? তাহলে কোন জিনিসটা তাকে সাহায্য করছিল? ওই যে হিজ কিন সেন্স অফ ফ্রিডম। তাহলে তোমার অ্যান্সারটা হবে এরকম, সিন্স মজুমদার স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ আর্টিস্ট, হিজ কিন সেন্স অফ ফ্রিডম হেল্পড হিম এক্সপ্রেস হিমসেলফ ক্লিয়ারলি হোয়াইল পারফর্মিং মাইম। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড হি ডেপিক্ট থ্রু হিজ পারফরমেন্স অ্যাট দ্য বিগিনিং? তাহলে ওখানে লেখা ছিল যে সরোস অ্যান্ড সাফারিংস, টিয়ার্স, লাফটার্স, হ্যাপিনেস, এগুলো যেগুলো ছিল সেটা তোমরা ওখানে লিখে দিবে। তাহলে হি ডেপিক্টেড দ্য ডে টু ডে লাইফ অফ হিউম্যান বিংস ইন হিজ মাইম। হি ডেপিক্টেড দ্য সরোস অ্যান্ড সাফারিংস, লাফটার্স অ্যান্ড হ্যাপিনেস, টিয়ার্স অ্যান্ড ইমোশনস অফ দ্য জেনারেল পিপল ইন হিজ মাইম অথবা থ্রু হিজ মাইম। Number 4, why was the French ambassador impressed when he saw Mojumdar's performance? তাহলে in 1979 when Mojumdar was asked to give a solo performance at the Shilpokala Academy, the then French ambassador Louis Morieu happened to be among the audience. He noticed the talent in Mojumdar and was so impressed by his talent that he wanted to offer him a French scholarship on mime. এভাবে করে তোমার উত্তরটা হবে। অর্থাৎ যখন মজুমদারকে সলো পারফরমেন্স দিতে বলা হলো তখন মজুমদারের ভেতরকার যে ট্যালেন্টটা সেটা কে লক্ষ্য করলো? লুইস মরিউ, যে হচ্ছে তৎকালীন ফ্রান্স অ্যাম্বাসেডর ছিল, এবং তিনি এটা দেখে এত বেশি ইমপ্রেসড হয়ে গিয়েছিলেন যে তিনি চাইলেন যে মজুমদারকে একটা বৃত্তি তিনি অফার করবেন। এবং সবার লাস্ট হচ্ছে ডেসক্রাইব দ্য অ্যাওয়ার্ডস ইন আর্ট অ্যান্ড কালচার দ্যাট মজুমদার রিসিভড, হোয়াই ওয়ার দে গিভেন টু হিম? তিনি কোন কোন তোমার অ্যাওয়ার্ডগুলো পাইছিলেন সেটা সম্পর্কে বলতে বলছে। তাহলে আমরা দেখলাম তিনি কি কি অ্যাওয়ার্ড পাইছেন। তিনি প্রথমে তোমরা বলবা যে 21 পদক পাইছেন, এরপর তিনি মলিয়ের অ্যাওয়ার্ড পাইছেন, এরপর তিনি এই যে তোমার শেভালিয়ার ডি ইয়দ্রেস যেটা ছিল এটা পাইছেন। এগুলো সবগুলো লিখে দিবে এবং এগুলো লেখার পর ফাইনালি তোমরা কি দিয়ে দিবে যে কেন তাকে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল। তাহলে হি ওয়াজ গিভেন দিস অ্যাওয়ার্ডস ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য আর্ট অথবা টু দ্য ফর্ম অফ আর্ট অ্যান্ড পপুলারাইজিং ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাকে এটা দেয়া হয়েছিল এই আর্টটার প্রতি অথবা এই ফর্ম অফ আর্টটার প্রতি তার যে কন্ট্রিবিউশন, অবদান, সেই অবদানের জন্য, এবং একই সাথে এটাকে পপুলারাইজিং করার জন্য, অর্থাৎ এটাকে জনপ্রিয় করার জন্য। তাহলে আশা করি তোমাদের লেসনটা বুঝতে পারছো। যদি কোনো কারণে এরপরও সমস্যা থাকে বা না বুঝতে পারো সেটা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। এবং এর পরের যে লেসনটা আছে সেই লেসনটায় আমরা পার্থপ্রতিম মজুমদারের যে ছোটবেলার জীবন অথবা সেখানে তিনি কিভাবে এই মাইমের সাথে পরিচিত হলেন অথবা কিভাবে এই মাইম তিনি পারফর্ম করলেন সেই ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানবো। তবে সেটা আমরা নেক্সট ক্লাসে করব। তোমাদের আজকের জন্য ক্লাস এ পর্যন্তই থাকবে। যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় আমি বারবার বলছি যে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবে এবং আমাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে তোমাদের যে প্রবলেমগুলো থাকে সেগুলো আমাদের থেকে জিজ্ঞাসা করলে প্রত্যেক টিচারই তোমাদেরকে উত্তর দেওয়ার সাহায্য করবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।